আপনি কি জানেন 2024 সালের শেষের দিকে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $105 বিলিয়ন। প্রতি বছর প্রতিটি বাংলাদেশি মাথার ঘাড়ে এই ঋণের চাপ বাড়ছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন পদ্মা সেতু, মেট্রো রেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলোর জন্য আমরা যে বিপুলময় অর্থ ঋণ করছি তার বোঝা ভবিষ্যৎ প্রজন্মের ঘাড়ে কতটুকু পড়বে? আজকে আমি ইয়াসিন আরাফাত এই সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের ঘাড়ে যে এই ঋণের বোঝা, এটি একদিনে তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো এবং দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ নিচ্ছে, কিন্তু গত এক দশকে এই প্রবণতা নাটকীয়ভাবে বাড়ছে। 2010 সাল থেকে বাংলাদেশের বৈদেশিক ঋণ ছিল মাত্র $23 বিলিয়ন, আর 2024 সালে সেটার প্রায় 4 গুণ বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রায় $105 বিলিয়ন কাছে আছে। আমাদের দেশে সবচেয়ে বেশি ঋণদাতা হলো বিশ্বব্যাংক, প্রায় 38%। এরপর এশীয় উন্নয়ন ব্যাংক প্রায় 25%, জাপান 17%, চীন 6% এবং ভারত প্রায় 3%-এর কাছে আছে। একসময় আমরা 1 থেকে 2% কাছে স্বল্প মেয়াদী ঋণ পেতাম। এখন চীন, রাশিয়া, ভারতের মতো দেশগুলোর কাছ থেকে ঋণ নেওয়ার গড় সুদের হার হচ্ছে 6 থেকে 8%-এর কাছে আছে। উদাহরণস্বরূপ বলা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা, উচ্চ সুদে এখান থেকে ঋণ নেওয়া হয়েছে, যার ফলে রিজার্ভে প্রভাব পড়ছে। আর এর ফলাফল ডলারের দাম বাড়ছে, টাকার মান কমছে এবং পাশাপাশি পণ্যের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। অর্থাৎ আপনার প্রতিদিনের বাজার খরচে এই ঋণের প্রতিফলন ঘটেছে। 2023-24 সালে বাংলাদেশে ঋণ পরিশোধ করতে হয়েছে প্রায় $3.5 বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় 40%-এর কাছাকাছি বেশি। বিশেষজ্ঞরা বলছেন আগামী 5 বছরে এই ঋণের চাপ প্রায় দ্বিগুণ হবে। সরকার যখন ঋণ পরিশোধে ব্যস্ত থাকে, তখন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বরাদ্দ কমে যায়। ফলাফল দুর্বল শিক্ষা ব্যবস্থা, যেটি আমরা খুব হারে টের পাচ্ছি বর্তমানে। স্বাস্থ্য খাতের অবনতি, বাংলাদেশ তার জিডিপি 0.8%-এর কাছাকাছি স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে, যেখানে আমেরিকা প্রায় 12%, জাপান প্রায় 8%, চীন প্রায় 6%-এর কাছে ব্যয় করে থাকে। এমনকি ভারতও প্রায় 3%-এর কাছাকাছি তার জিডিপি স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে। আর এর সরাসরি প্রভাব পড়ে আমার আপনার জীবনমানের উপর, যার ফলে আমাদের জীবনমান খুবই খারাপ। ঋণ নিলে শুধুমাত্র যে আমার আপনার উপর জীবনমাত্রার উপরে প্রভাব ফেলে তাও না। আজকের বিশ্বে ঋণ শুধুমাত্র অর্থনৈতিক নয়, এটি একটি কূটনৈতিক তত্ত্ব। বাংলাদেশ বর্তমান পশ্চিমা বিশ্ব ছাড়াও চীন ও রাশিয়া এবং ভারতের কাছ থেকে ঋণ নিয়ে আসে, যেখানে ঋণ আসে অসচ্ছলভাবে এবং উচ্চ সুদে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অধীনে নেওয়া ঋণের নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে। যেমন শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য হস্তান্তর করতে বাধ্য হয়েছিল শ্রীলঙ্কা চীনের কাছে। বাংলাদেশে এখন থেকে সতর্ক থাকতে হবে, অর্থনৈতিক সহযোগিতার জন্য কৌশলগত নির্ভরশীলতা না হয়ে পড়ে। এছাড়াও অনেক সময় রাজনৈতিক প্রচারণার আড়ালে অর্থনৈতিক টেকসই নয় এমন প্রকল্প উচ্চ সুদে নেওয়া হয়ে থাকে, যেমনটা আমরা কর্ণফুলী টানেলের ক্ষেত্রে দেখছি। আর এর ফলাফল প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যায়, কিন্তু রিটার্ন সেরকমভাবে আসে না। দুর্নীতি, অদক্ষতা ও পরিকল্পনার অভাব মিলিয়ে ঋণ পরিণত হয় জনগণের বোঝায়। আর তাহলে পরে এই ঋণের জালের প্রভাব আমরা কিভাবে টের পাবো? তাহলে এখন কথা হচ্ছে, এই ঋণের জালের প্রভাব আমরা কিভাবে টের পাবো? ঋণ পরিশোধ করতে গেলে দেখবেন সাধারণত সরকার কর বাড়ায়, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ায়, টাকার মান কমিয়ে দেয়, রপ্তানি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু এর ফল পড়ে আপনার আমার ঘরের বাজেটে। আগামী 5 বছরে বাংলাদেশে যে সকল মেগা প্রজেক্ট আছে সবগুলো মেয়াদকাল শেষ হবে, ফলে ঋণ পরিশোধের চাপ বাড়বে 2 থেকে 3 গুণ বেড়ে যাবে এবং বৈদেশিক রিজার্ভও আঘাত আনবে প্রায়। তাহলে এখন প্রশ্ন, বাংলাদেশ কোথায় আসলে দাঁড়িয়ে আছে? আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশে ঋণের ফাঁদ তখনই বলা হয় যখন জিডিপি ঋণ অনুপাত প্রায় 70% ছাড়ায়। বাংলাদেশের ক্ষেত্রে এই জিডিপি অনুপাত প্রায় 40%-এর কাছে আছে। অর্থাৎ বাংলাদেশ এখন নিরাপদ জোনে আছে, কিন্তু ঝুঁকির সীমার বাইরে পৌঁছে যাচ্ছে আমরা। অর্থনীতির ভাষায় ঋণ নেওয়া অপরাধ নয়, কিন্তু অদক্ষতার সাথে ব্যবস্থাপনা বলে সেটা ফাঁদে পরিণত হয়। তাই আমাদের এখন দরকার রপ্তানি বৈচিত্র্যকরণ করা, প্রকল্পের স্বচ্ছতা আনা এবং জবাবদিহিতার সংস্কৃতি তৈরি করা। বাংলাদেশে একটি প্রকল্প তৈরি হলে সেটা প্রায় 10 থেকে 12 বছর চলে, যেখানে একটি প্রকল্পের মেয়াদ থাকে 4 থেকে 5 বছরের কাছাকাছি। এই সকল বিষয়ে সঠিক তদন্ত না করে এবং জবাবদিহিতা না আনে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাদের কাছে প্রশ্ন করবে, আমরা যে ঋণ নিয়েছিলাম এটা আসলে উন্নয়ন ছিল নাকি এটি ঋণের গল্প ছিল শুধুমাত্র। ধন্যবাদ।